আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অনলাইন লাইভ ক্লাসে তোমাদের অভিনন্দন। আমি নফিসা পারভিন, প্রভাষক বাংলা, কাজী নজরুল বিভাগ কলেজ। শিক্ষার্থীরা, ফেসবুক লাইভ ক্লাসে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস ফেসবুক লাইভে। তো প্রথমেই তোমরা খেয়াল করো যে আমাকে দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। পাশাপাশি বোর্ডের লেখাগুলোও তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও, তারপরেই আমি তোমাদের শুরু করব। শিক্ষার্থীরা, আজ আমি বাংলা প্রথম পত্রের একটি কবিতা, কবি জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটি আলোচনা করব। তো কবিতাটিতে আলোচনায় যাওয়ার আগে কয়েকটি শব্দার্থ আমরা জেনে নিব। এরপরে আমরা কবিতাটি পাঠ করব অর্থসহ। তারপরে আমরা কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখে নেব বা জেনে নেব। তো চলো আগে আমরা শব্দার্থগুলো দেখে নিই। শব্দার্থ টিকা। শব্দার্থ টিকা। আমাদের কবিতাটির নাম হচ্ছে সুচেতনা। তো সুচেতনা শব্দের অর্থ কি সেটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, আবারও আজকে লিখে দিচ্ছি। সুচেতনা শব্দের অর্থ হচ্ছে শুভ চেতনা বা মানবিক মূল্যবোধ বা শুভ বোধ। তো সুচেতনা শব্দের অর্থ হচ্ছে, আমি লিখছি, খেয়াল করো, শুভ চেতনা। এরপর আছে আমরা কবিতার লাইনে পাবো দূরতম। দূরতম শব্দের অর্থ হচ্ছে অনেক দূরে। দূরতম শব্দের অর্থ হচ্ছে অনেক দূরে। অনেক দূরে। তারপরে আমরা দেখে নিব বনানী। বনানী শব্দের অর্থ হচ্ছে বন। ক্রমমুক্তি। আমি যাচ্ছি, তার আগে দেখে নিচ্ছি যে কে কে জয়েন করেছ। তোমরা জয়েন করেছ এস এম লুৎফর রহমান, আরো জানি, ধন্যবাদ। তানহা ইসলাম সেতু, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। বর্ণা ইসলাম ম্যাডাম, শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। মিতু খানম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জুই খানম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই তোমরা জয়েন করে ফেলেছ। আসমা খানম, ওয়ালাইকুম আসসালাম। তো আশা রাখি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাসগুলো দেখতে পাচ্ছ, সেটা এর জন্য তোমাদেরও ভালো লাগছে, আমিও খুশি। তো চলো আমরা দেখে নেই শব্দার্থ। আমি তোমাদের দেখাচ্ছিলাম ক্রমমুক্তি। ক্রমমুক্তি শব্দের অর্থ হচ্ছে ক্রমশ মুক্তি। ক্রমশ মুক্তি বা স্বাধীন দিতে পারি আমরা এখানে, স্বাধীন। ক্রমমুক্তি শব্দের অর্থ হচ্ছে স্বাধীন। করজ্জ্বল। করজ্জ্বল শব্দের অর্থ হচ্ছে দীপ্তিময়। দীপ্তিময়। শাশ্বত। শাশ্বত শব্দের অর্থ হচ্ছে নিত্য। নিত্য অথবা চিরস্থায়ী। 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 তারপরে আছে সূর্য করজ্জ্বল। সূর্য করজ্জ্বল শব্দের অর্থ হচ্ছে সূর্য কিরণে দীপ্তিময়। সূর্য কিরণে দীপ্তিময়। সূর্য কিরণে দীপ্তিময়। দীপ্তিময়।
কবিতা পাঠ করব, তার আগে আমাদের কিছু শব্দার্থ টিকা জেনে নিলে আমাদের কবিতার অর্থ বোঝার ক্ষেত্রে সহজ হবে। তো আমি তোমাদেরকে কিছু শব্দার্থ বোর্ডে লিখে দিয়েছি, তোমরা সবাই দেখে নাও। পাশাপাশি তোমরা যারা যোগদান করেছো সবাই বাংলা বইটি হাতে নাও এবং জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটি বের করো। আমি সুচেতনা কবিতাটি এবার পাঠ করব অর্থ সহ। সুচেতনা। সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। তো সুচেতনা শব্দের অর্থ আমরা জানলাম, শুভ চেতনা। দ্বীপ শব্দের অর্থ আমি বোর্ডে লিখিনি, বলে দিচ্ছি। দ্বীপ শব্দের অর্থ হচ্ছে চারিদিকে পানি বেষ্টিত ভূভাগ। বনানী শব্দের অর্থ আমরা জেনেছি বন। আর নির্জনতা শব্দের অর্থ হচ্ছে জনহীনতা। তো এখানে এই যে চারটি লাইন বা পংক্তি আমি পড়লাম, এর অর্থটা দাঁড়াচ্ছে এমন: সুচেতনা নামে এক শুভ চেতনার কথা এখানে বোঝানো হয়েছে। কবি কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে বিরাজ করছে কি নির্জনতা, অর্থাৎ এই শুভ চেতনা সর্বত্র বিস্তারিত এবং বিরাজমান নয়। এর পরের লাইনে আমরা যাই। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কবি বলেছেন যে এই পৃথিবীতে, রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, এই পৃথিবীতে রণ রক্ত সফলতা নয় সত্য, কিন্তু এটি শেষ সত্য নয় কবির দৃষ্টিতে। কারণ আমরা দেখেছি সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এখনো ঘটছে। তবে এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয় কার কাছে? কবির দৃষ্টিতে। যে পৃথিবীতে যত রক্ত, যুদ্ধ, প্রাণহানি হয়েছে, এটাই কিন্তু শেষ সত্য নয়, এরপরে আরো সত্য রয়ে গেছে কবির দৃষ্টিতে। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই, বোন, বন্ধু, পরিজন পড়ে আছে। তো এখানে আমরা অর্থটা পাবো এরকম যে প্রেম, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীতে অগণিত প্রাণহানি ও রক্তপাতের ঘটনা ঘটেছে। অর্থাৎ অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে পৃথিবী পৌঁছাতে পারে সেই ভালোবাসার পরিণামে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। কবি বলছেন কি যে পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও কার কাছে ঋণী? এই পৃথিবীর কাছেই ঋণী। অর্থাৎ এই লাইন দুটির অর্থ এমন হয়, কবি সমকালীন অশান্ত ও বিক্ষুব্ধ সময়ের ক্লান্তিকেই তুলে এনে ব্যর্থহীন ভাষায় বলেছেন পৃথিবীর গভীরতর অসুখ এখন। এরপরই কবি বলেছেন মানুষ তবুও ঋণী পৃথিবীরই কাছে। অর্থাৎ এই পৃথিবী আমাদেরকে মায়ের মতো পালন করে, পৃথিবী আমাদেরকে মায়ের মতো পালন করেছে। পৃথিবী ছাড়া আমাদের অস্তিত্ব নেই। তারপরে আছে সুচেতনা। এই পথে আলো জেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। ক্রমমুক্তি শব্দের অর্থ হচ্ছে ক্রমসাধী। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্ত
ক্লান্তিহীন নাবিকের হাতে, গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। অর্থাৎ এই লাইনগুলোর অর্থ এমন যে কবি কি করছেন, কবি মনে করেন আমরা সুদিনের দেখা পাব, তবে কবি এও মনে করেন সেটা অনেক শতাব্দীর মনীষীর দীর্ঘদিনের কাজ। যুগে যুগে কালে কালে মহামানবেরা এ পৃথিবীকে বাসযোগ্য রেখে যাওয়ার জন্য আজীবন সাধনা ও পরিশ্রম করে গেছে। এমনকি এই মহামানবেরা জীবনও উৎসর্গ করেছেন, তিল তিল করে গড়ে তুলেছেন মেধা, মনন ও ভালোবাসা দিয়ে আমাদের এই ধরনের। ভবিষ্যতেও অনেক মনীষীকে জন্মগ্রহণ করতে হবে পৃথিবীর মুক্তির জন্য। তাদের সাধনা ও কর্মে পৃথিবীর বাতাস হবে, এখানে কি বলেছে, সূর্য করজ্জ্বল। অর্থাৎ তাদের সাধনা কর্মে এই পৃথিবীর বাতাস সূর্য করজ্জ্বল হবে, অর্থাৎ সূর্য কিরণে দীপ্তিময়ের মতো হবে তাদের সেই চেষ্টাও সাধনায়। এরপর কবি পরবর্তী প্রজন্মের কাছে অঙ্গীকার করেছেন যে এক মানব সমাজ তিনি কি করবেন, গড়ে দেওয়ার। কবি পরবর্তী প্রজন্মের কাছে অঙ্গীকার করছেন কবিতার মধ্যে যে একটি মানব সমাজ গড়ে দেওয়ার। যদিও কবি ক্লান্ত, কিন্তু কবি ক্লান্তহীন, পরক্ষণে কবি ক্লান্তহীন। এসব শব্দরাজি দিয়েই কবিকে নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় পৌঁছে দেয়। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। অর্থাৎ কবি এখানে কি বলেছেন, কবি ব্যক্তি ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানব রূপে জন্ম নেওয়াকে আপাতভাবে অনাকাঙ্ক্ষিত মনে করেন। কিন্তু এই পৃথিবী শিশির ভেজা সমুজ্জ্বল ভোর দেখে কবি সে ভুল ভেঙে যায়। তিনি আশাবাদী হয়ে ওঠেন যে এসে তার লাভই হয়েছে। তাই বলেছেন যে এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। অর্থাৎ কবি বুঝলেন যে না, এই পৃথিবীতে এসে লাভ হয়েছে। প্রথমেই তিনি বললেন যে জন্ম নেওয়াটা ঠিক হয়নি, এই পৃথিবীর প্রাণ রক্ত প্রাণহানি দেখে, পরবর্তীতে আবার কি দেখে, ভোরে শিশির ভেজা সমুজ্জ্বল প্রভাত দেখে কবি কি মনে হলো যে না, এসে লাভ হয়েছে। দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। অর্থাৎ এই পৃথিবী ব্যক্ত অন্ধকার বা অশুভের অন্তরালেই আছে কি সূর্যোদয় বা মুক্তির দিশা। একথা ভেবে আশাবাদী কবি মনে করেন পৃথিবীতে যে হিংসা, অমানবিকতা বা বিভৎসতা তিনি দেখেছেন তা হওয়ার নয়, তা কবির কাম্য নয়। তাই কবির বিশ্বাস সুচেতনার বিকাশেই এই আলোক উজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে। তো আমাদের শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের সুচেতনা কবিতা এবং কবিতার অর্থ। তো আমরা এই কবিতার শেষের পথে, অর্থাৎ শেষ করলাম কবিতাটি অর্থসহ পড়ে। এবার যাব কবিতাটি পাঠ পরিচিতির কিছু অংশ। কবিতাটি পাঠ পরিচিতি অংশে আছে সুচেতনা কাব্য গ্রন্থটি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এটি জীবনানন্দ দাশের একটি বিশিষ্ট কবিতা, সুচেতনা কবিতা। আর এই সুচেতনা কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই
বনলতা সেন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1942 সালে। তো শিক্ষার্থীরা, এবার আমরা এই কবিতা থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখে নেব। তো যে জ্ঞানমূলক প্রশ্ন আমি আলোচনা করব, এটা তোমাদের সৃজনশীল অংশ হতে পারে, আবার আমি বহু নির্বাচনী অংশ দেখাবো, তোমাদের বহু নির্বাচনী অংশ হতে পারে। তো বহু নির্বাচনী অংশ এজন্যই আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে আমাদের যে বোর্ড ফাইনাল পরীক্ষা, সেখানে তো আলাদা আলাদাভাবে পাস করতে হয়, সেটা তোমরা জানো যে এমসিকিউ এবং সিকিউ দুইটা অংশে। তো এমসিকিউতে দেখা যায় অনেক ছেলে মেয়ে নম্বর কাঙ্ক্ষিত হয় না, কম পেয়ে যায়। এই কারণে আমি কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব, সেটা জ্ঞানমূলক আবার কয়েকটি অনুধাবনমূলক। তো চলো আমরা দেখে নিব কিছু জ্ঞানমূলক এমসিকিউ প্রশ্ন। আমি এটা মুছে ফেলছি শব্দার্থগুলা। জ্ঞান এটা এমসিকিউ হতে পারে, আবার তোমরা যদি শুধু সৃজনশীল অংশ নাও সেটাও জ্ঞানমূলক। এমসিকিউ হলে 4টা অপশন থাকবে, আর সৃজনশীল অংশে জ্ঞানমূলক হলে অপশন থাকবে না, সরাসরি তোমাদেরকে উত্তরটি লিখতে হবে। তো আমরা প্রথমে এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন যাই। এক নম্বর প্রশ্ন লিখব, জীবনানন্দ দাশের লেখা উপন্যাসের সংখ্যা কতটি? সংখ্যা কতটি? শিক্ষার্থীরা, এটি আমি একটি জ্ঞানমূলক প্রশ্ন বোর্ডে লিখেছি। তো এখন এখানে আমরা জ্ঞানমূলক প্রশ্ন যে কতটি সেটা আমরা সৃজনশীল অংশে লিখতে পারবো, আবার এমসিকিউ অংশে এখানে আমি 4টা অপশন দেই। ক 2টি, খ 3টি, গ 4টি, আর ঘ 6টি। তো শিক্ষার্থীরা, মনে আছে আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছিলাম কবি পরিচিতি অংশে যে জীবনানন্দ দাশের উপন্যাসের সংখ্যা কতটি? 2টি। 2টির নাম মনে আছে? আমি বোর্ডে লিখে দিয়েছিলাম, মাল্যবান ও সুতীর্থ। কবি পরিচিতির ভেতর আছে, তোমরা বাসায় সুন্দর করে লাইন টু লাইন পড়বে, দেখবে যে এমসিকিউ প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন অনায়াসে আমাদের সহজ হচ্ছে, এত বেশি কঠিন না। তো এখানে আমরা উত্তরটি পাবো 2টি। এখানে আমরা যখন ওএমআর শীট বা এমসিকিউ অংশ আনসার করব, তখন আমাদের কি করতে হয়? বৃত্ত কালো বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হয়। তো আমি এখানে এতখানি ভরাট করে দেখাতে পারবো না, এভাবে তোমরা যতটুকু সম্ভব এটাই 2টি লাইন। এরপরে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে। জ্ঞানমূলক 2 নম্বর প্রশ্নে, 2 নম্বর প্রশ্ন হচ্ছে বনানী, আমি কবিতা লাইন দিয়ে লিখি, দারুচিনি বনানী। কবিতার লাইন আছে, দারুচিনি বনানীর থাকে, বনানী থাকে, দারুচিনি বনানী থাকে। এখানে আমি জ্ঞানমূলক প্রশ্ন লিখছি, কি আছে? দারুচিনি বনানী থাকে, কি আছে? কি আছে? এটিও জ্ঞানমূলক প্রশ্ন। তাহলে এখানে আমরা দারুচিনি বনানীর ফাঁকে কি আছে, আমরা কবিতার লাইন পড়েছি না, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে কি
আছে? নির্জনতা আছে। এটা যদি আমাদের সৃজনশীল অংশ হয় তাহলে আমরা এক কথায় এক বাক্যে লিখবো যে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। আর যদি চারটে অপশনে যাই সেখানে চারটে অপশনে এমন হতে পারে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক নির্জনতা, নির্জনতা। খ পাখির কলতান, পাখির কলতান। গ সুরম্য প্রাসাদ, সুরম্য প্রাসাদ। আর ভ হচ্ছে সুচেতনা। শিক্ষার্থীরা আমাদের খেয়াল করতে হবে যে আমরা সঠিক উত্তর দিই। এখানে দারুচিনি বনানীর ফাঁকে কি আছে? বনানীর ফাঁকে কি আছে? এটা হচ্ছে আমাদের একটি জ্ঞানমূলক প্রশ্ন। আমরা সৃজনশীল অংশে জানলাম নির্জনতা, আবার যেখানে চারটি অপশন আছে এমসিকিউ অংশে সেখানে আমরা জানবো যে নির্জনতা। তাহলে আমরা এই বৃত্তটি, এই নির্জনতা এই বৃত্তটি ভরাট করব। এরপরে আমরা তৃতীয় প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্নে লিখব কোনটি পৃথিবীর শেষ সত্য নয়? কোনটি পৃথিবীর শেষ সত্য নয়? আমরা কবিতা পাঠ করেছি, তার ভেতর জেনেছি কোনটি পৃথিবীর শেষ সত্য নয়, সত্য নয়। এখানে আমরা এমসিকিউ অংশ লিখে যাব। চারটি অপশন। ক রণ রক্ত বিফলতা, বিফলতা, রণরক্ত বিফলতা। খ রণ রক্ত সফলতা, রণরক্ত সফলতা। গ অশুভ ক্রমমুক্তি, অশুভ ও ক্রমমুক্তি, অশুভ ক্রম মুক্তি। এটা লিখলাম গ অশুভ ক্রমমুক্তি। আর ঘ হচ্ছে রাত্রি ও সূর্যোদয়, রাত্রি ও সূর্যোদয়। তো শিক্ষার্থীরা আমরা লিখলাম 3 নম্বর প্রশ্ন কোনটি পৃথিবীর শেষ সত্য নয়। এখানে আমি চারটি অপশন লিখেছি। রক্ত বিফলতা, রক্ত সফলতা, অশুভ ক্রমমুক্তি, রাত্রি ও সূর্যোদয়। তো আমরা কবিতার লাইনে পড়েছি রক্ত সফলতা। তো আমরা রক্ত সফলতা এই বৃত্তটি ভরাট করব। তো শিক্ষার্থীরা এভাবে আরো একাধিক একটি কবিতায় একাধিক জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, সেটি সিকিউ এমসিকিউ দুইটার ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য। আমি আবার মুছে ফেলছি। চার নম্বর প্রশ্ন আমরা দেখব। চার নম্বর প্রশ্ন আছে হচ্ছে সুচেতনা কবিতায় সুচেতনা চেতনা কবিতায় সুচেতনা কবিতায় কার গভীরতর, কার গভীরতর, কার গভীরতর অসুখের কথা বলা হয়েছে, কার গভীরতর অসুখের কথা বলা হয়েছে। কবিতার লাইন যখন আমরা পড়ব
বলছি তখন আমরা এর ভিতরে উত্তরটি পেয়ে যাচ্ছি। তো সুচেতনা কবিতায় কার গভীরতর অসুখের কথা বলা হয়েছে? জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আমরা একটি বাক্যে লিখতে পারবো, পাশাপাশি যদি আমাদের এমসিকিউ হয় 4টি অপশন দেখে নিব আমরা। 4টি অপশন কি আছে? ক, আমি লিখছি ক দেশে, খ সমাজে, দেশের ক দেশের, খ সমাজে, গ পৃথিবী, আর ঘতে লিখব রাষ্ট্রে। রাষ্ট্রে। তো শিক্ষার্থীরা কবিতার লাইন আমাদের বই নিয়ে বসতে বলেছি। দেখো কবিতার লাইন আছে, কার সুচেতনা কবিতায় কার গভীরতর অসুখের কথা বলা হয়েছে। এখানে আমি 4টি অপশন লিখেছি, দেশের, সমাজের, দেশের কথা আসেনি, সমাজের কথাও না, পৃথিবীর, রাষ্ট্রের, রাষ্ট্রের কথাও হবে না, পৃথিবীর গভীরতর অসুখ, অর্থাৎ শেষ 2 লাইনের আগের প্যারা বা স্তবকে আমরা দেখতে পাই যে পৃথিবী। তাহলে এখানে আমাদের এটি হবে উত্তর। এটা আমরা যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে বা উত্তর লিখি তাহলে লিখব সুচেতনা কবিতায় পৃথিবীর গভীরতর অসুখের কথা বলা হয়েছে। এরপর আমরা 5 নম্বর প্রশ্ন যাব। 5 নম্বর প্রশ্ন দেখে নিব কি আছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, কবি কখন শিশির শরীর ছুঁয়েছেন? কবি কখন শিশির শরীর ছুঁয়েছেন? কবি কখন শিশির শরীর ছুঁয়েছেন? এটিও কবিতার লাইন থেকে আমরা যেহেতু কবিতা আজকে পাঠ করেছি, অর্থ জেনেছি। কবি কখন শিশির শরীর ছুঁয়েছেন? জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আমরা এক কথা লিখতে পারবো। 4টি অপশনে যাই, 4টি অপশন লিখছি। দেখো তোমরা ট্রাই করো, নিজেদের মিলিয়ে দিতে পারো কিনা। উজ্জ্বল ভরে, উজ্জ্বল ভরে, তারপরে খতে লিখব সমুজ্জ্বল ভরে, সমুজ্জ্বল ভরে, এরপরে গতে লিখব আলোকিত ভরে, আলোকিত ভরে, আর ঘতে লিখব অন্তিম ভরে, অন্তিম ভরে। তো শিক্ষার্থীরা আমরা যখন কবিতার লাইন পড়ছি অবশ্যই খেয়াল করছি যে এটা আমাদের প্রশ্ন হচ্ছে, কবি কখন শিশির শরীর ছুঁয়েছেন? উজ্জ্বল ভরে, সমুজ্জ্বল ভরে, আলোকিত ভরে, অন্তিম ভরে। মনে পড়ছে তোমাদের? হ্যাঁ, আমরা কবিতায় পড়েছি সমুজ্জ্বল ভরে। এটা হলো গেল আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আমি আর কয়েকটি অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি, একটু বুঝে নাও তোমরা কবিতাগুলা, কবিতার লাইনগুলো অর্থ সহকারে সুন্দর করে পড়বে। তাহলে দেখবে আমাদের যে কোনো কবিতার ভেতর থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন অনেক সহজ হচ্ছে, এত বেশি কঠিন মনে হচ্ছে না। আর যদি কবিতার লাইন না পড়ো, অর্থ না বুঝো, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের শেষ হচ্ছে না বা কঠিন মনে হচ্ছে। তো আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখে নিব। এখানে আমরা অনুধাবনমূলক প্রশ্ন লিখি, অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। 1, আমরা কবিতাটির নাম পেয়েছি সুচেতনা। তো আমরা সুচেতনা নিয়ে আমরা অনুধাবন প্রশ্নে যাই। সুচেতনা শব্দটি, সুচেতনা শব্দটি, সুচেতনা একটি শব্দ। এই সুচেতনা শব্দটি, এটি আবার আমাদের কবিতাও সুচেতনা শব্দ
ব্যবহার করেছে। তোমরা একটু চিন্তা করো, ব্যবহার করেছেন। তাহলে আমরা সুচেতনা কবিতা পড়েছি, সুচেতনা কবিতার অর্থ জেনেছি। তো শিক্ষার্থীরা এখানে সুচেতনা, এটি অনুধাবনমূলক প্রশ্ন যে সুচেতনা শব্দটি কবি কি অর্থে ব্যবহার করেছে। এখানে যদি আমি 4টি অপশন লিখি তাও আমরা পাবো। 4টি অপশনে লিখছি, দেখো। ক, মন্দ চেতনা, মন্দ চেতনা। খ, শুভ চেতনা, শুভ চেতনা। গ, নারী সম্বন্ধনে, নারী সম্বন্ধনে। আর ঘতে লিখব সুরের সম্বন্ধনে, সুরের সম্বন্ধনে। শিক্ষার্থীরা খেয়াল করবে যে আমরা সুচেতনা শব্দের অর্থ পড়েছি। কবিতা যেদিন প্রথমে আমি কবি পরিচিতি পাঠ করেছি তখন বলেছি, আজকে বলেছি আমরা সুচেতনা শব্দের অর্থ আমরা জানি। তাহলে এখানে আমরা লিখব কি, সুচেতনা শব্দটি কবি শুভ চেতনা দেখাবে। শুভ চেতনা, এটা আমরা বলেছি। অনেক সময় মনে করতে পারো যে সুচেতনা শব্দের নারীবাচক শব্দ বোঝাচ্ছে, কবি কিন্তু এখানে সুচেতনা বলতে শুভ চেতনা বা শুভ চেতনাকেই বুঝিয়েছেন। তাই আমরা শুভ চেতনাই বুঝবো, সুচেতনা। তারপরে প্রশ্ন হবে 2 নম্বরে, পৃথিবী ও শুভ চেতনা থেকে প্রাপ্তি শেষ পর্যন্ত আমাদের আছে। এটা একটু বড় প্রশ্ন। আমরা আরেকটি প্রশ্ন যাচ্ছি, অনুধাবনমূলক প্রশ্নে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো। এ বাতাস, কবিতার একটি লাইন। এ বাতাস কি পরম, এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল। কি সূর্য করজ্জ্বল। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, করজ্জ্বল কোটেশন দিয়ে দিলাম। চরণটিতে কি প্রকাশ পেয়েছে, একটি চরণ, চরণটিতে কি প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে। এখানে আমরা 4টি অপশন লিখব। ক, রূঢ় বাস্তবতা, রূঢ় বাস্তবতা, রূঢ় বাস্তবতা। খ হচ্ছে আশাবাদ, আশাবাদ। গ হচ্ছে লিখব নৈরাশ্য, নৈরাশ্য। আর ঘ আছে, ঘতে লিখব অধিবাস্তবতা, অধিবাস্তবতা। তো শিক্ষার্থীরা আমি তোমাদের বললাম যে এমসিকিউ অংশ আমরা এজন্যই লিখব, শিখবো যে আমাদের এমসিকিউ অংশে অনেক সময় আমরা ভুল করি বা নম্বর কাঙ্ক্ষিত পাই না। এই কারণে আমি তোমাদের এমসিকিউ প্রশ্ন লিখেছি। পাশাপাশি কবিতাটি থেকে অনুধাবনমূলক প্রশ্ন, কবিতা লাইনে একটি কবিতা থেকে বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, চরণটিতে কি প্রকাশ পেয়েছে, এটি তোমার সৃজনশীল অংশে অনুধাবন প্রশ্ন হয়। তো আমরা কবিতার লাইন যখন অর্থ সহকারে বুঝেছি তখন তোমরা অর্থসহ দেখে নেবে। আর বাসায় অবশ্যই অবশ্যই একাধিকবার কবিতা পড়বে, কবিতাকে ভয় পাবে না। অনেকেই মনে করেন কবিতা খুব কঠিন, কবিতার অর্থ না বুঝলে কঠিন মনে হয়। তো এখন তো এত বেশি কঠিন মনে হচ্ছে, আমার মনে হয় না। অর্থ যখন আমরা জেনেছি, শব্দার্থ, কবিতার লাইন, শিক্ষার্থীরা তোমরা বাসায় আরো স্টাডি করো, কবিতা পড়ো, অর্থ পড়ো, দেখবে আরো সহজ হচ্ছে। তো সবাই ভালো থাকবে। আগামীতে আবার পরবর্তী পাঠ নিয়ে তোমাদের সাথে
সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।